মানুষকে এই দোজখের হাত থেকে বাঁচাতে হবে। আমি মিলিটারি থেকে যারা ক্ষমতায় আসে তাদেরকে আমি কুত্তার চাইতেও বেশি খারাপ মনে করি। সেই অর্থে আমরা আইয়ুব খানকে দেখে এসেছিলাম, এখানে মোনায়েম খানকে আমরা দেখেছিলাম। সেই অর্থে হোসেন মোহাম্মদ এরশাদ আমার কাছে ঘৃণার ব্যক্তি, ঘৃণিত ব্যক্তি হওয়া উচিত ছিলেন। কিন্তু 91 সালে যে নির্বাচন হলো 27শে ফেব্রুয়ারি, সেই নির্বাচনে উনি 5টা আসনে দাঁড়িয়ে 5টাতেই জিতেছিলেন। বাংলাদেশের পাকিস্তানের ইতিহাসে নাই যে 5টা আসনে দাঁড়িয়ে 5টাতেই জিততে পারেন এবং জেলখানাতে। হোসেন মোহাম্মদ এরশাদ 5টা সিটে জেতার পরে 91 সালে আমি জেল থেকে বেরিয়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমার বোন, তার সঙ্গে আমি রংপুরে গিয়েছিলাম। উনি রংপুরে বোধহয় 5 দিন বা 6 দিন ছিলেন, আমি 16 দিন ছিলাম। আমরা বক্তৃতা করতেছিলাম, আমি মাঠে আসছিলাম, এই কোটটা খুইলা এক রিক্সাওয়ালারে জিজ্ঞাসা করছি, ভাই হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে তো টাকা পাওয়া গেছে, তো এই মানুষটার আপনারা ভোট দেবেন? বলছে রাজার বাড়িতে টাকা থাকবো না তো কার বাড়িতে টাকা থাকবো? আমি যে মার খেয়ে গেলাম। আর একটু দূরে যে আরেকজনের জিজ্ঞাসা করছি যে হোসেন মোহাম্মদ এরশাদের তো 3-4টা বউ, এই মানুষটারে কি আপনারা ভোট দিবেন? কি কইলেন? আমারও তো 2টা বউ। আমি বললাম যে ভাই রে ভাই, এখানে ভাই। আমি আমার বোন যখন চলে আসে 5 দিন পরে, আমি বলছিলাম যে আমরা যত চেষ্টাই করি আমরা একটা সিটও পাবো না। ইলেকশন হলো আমরা সবকটা সিটে 80,000, 90,000, 70,000 ভোট পাইলাম, কিন্তু আমাদের থেকে 20 থেকে 30,000 ভোট লাঙ্গল মার্কায় সবকটাই। এই যে আজকে প্রধান বিরোধী দল বিএনপি 2,500-এর উপরে 4টা সিটের একটা তো ভোট পায় না। এটা হচ্ছে বাস্তব। বট গাছের নিচে কিন্তু দুব্বাও হয় না, ঘাস খাওয়ার যে দুর্বা সেটাও দাঁড়ায় না। বিবেচনা আপনাদের হাতে। হোসেন মোহাম্মদ এরশাদ একদিন আমার বাড়িতে খেতে গিয়েছিলেন। আমার বাসায় যখন যেতেন বিদিশা অনেক সময় যেতেন। আমি বিদিশাকে কিন্তু খুব ভালোবাসি, খুব স্নেহ করি। শেরাটনে আপনাদের একটা মিটিং ছিল, প্রদেশ ভাবনা, এইটার একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে বিদিশা, আপনাদের এই মিটিংয়ের সময় বিদিশা গিয়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করেছিলেন। আমি এটা আশা করি নাই বিদিশার হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বিয়ে হওয়ার আগে সালাম করতেন, সেটা মানাতো। কারণ আমার 3টে ছোট বোন বিদিশার সাথে সবকটাই বড়। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী হয়ে আমাকে পায়ে হাত দিয়ে প্রকাশ্য সালাম করবে, এটা আমি আশা করি নাই। তিনি করেছেন, 1 বার নয়, 2 বার নয়, তারপরে বারবার করেছেন। এই যে শ্রদ্ধা, এই যে সম্মান, একজন পুরুষ মানুষ হিসাবে আমি মরে গেলেও এটাকে রক্ষা করতে হবে। আমি আমার ইচ্ছার বাইরে কখনো যেতে পারি না। আমার অন্তর যা বলে আমি তাই করি। অনেকে অনেক কিছু ভাবে, মুক্তিযুদ্ধে এটা করেছি, ওটা করেছি, এই আদর্শ, এই নীতি, এই না না না, আমি কিচ্ছু করি নাই। মুক্তিযুদ্ধের সময় আমার 25 বছর বয়স ছিল। আমি যখন দেখেছি গরিব মানুষের, সাধারণ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, রাস্তায় গুলি করে মারা হচ্ছে, আমার বুকে লেগেছে। যখন দেখেছি আমার 25 বছর বয়সে আমি যদি আমার মায়ের সম্মান রক্ষা করতে না পারি, আমি যদি আমার বোনের সম্মান রক্ষা করতে না পারি, তাহলে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো।
আমি আমার মেয়েদের, মায়েদের, বোনেদের সম্মান রক্ষা করার জন্য, তাদের ইজ্জত বাঁচানোর জন্য আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আল্লাহর তরফ থেকে আমার প্রতি আশীর্বাদ এসেছিল, তাই আমি জয়যুক্ত পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর মানুষের প্রত্যাশা ছিল। আসলে তরুণরাই পরিবর্তন আনে, তরুণরাই জাতি গঠন করে। তরুণরা তারুণ্য যখন ঝিমিয়ে পড়বে তখন সে দেশের কোনো সম্ভাবনা নাই। 17 আর 18 কিন্তু বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশের সমস্যা হলো কারচুপি। শেখ হাসিনা একসময় এমন একটি অবস্থায় এসেছিলেন যে তিনি কান্নাকাটি করলেও 10% ভোটার ভোট কেন্দ্রে যায় নাই। যারা মূলত রাষ্ট্র চালাচ্ছে এদের একজনেরও রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই। কুমিল্লাতে যিনি অপমানিত হয়েছেন তার এই অপমানের মধ্য দিয়ে সমগ্র মুক্তিযুদ্ধই অপমানিত হয়েছে, স্বাধীনতা অপমানিত হয়েছে, আমরা সবাই অপমানিত হয়েছি। যদি এই কাজের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন থাকে তাহলে তাদের পতন অবশ্যম্ভাবী। আর যেহেতু তাদের সমর্থন নাই সেহেতু যথোপযুক্ত বিচার হওয়া উচিত ছিল, কিন্তু কদিন চলে যাচ্ছে আকার বিকার দেখছি না। আমি তো মূল্যায়ন করা মানুষ না, আমি সারা জীবন অল্প অল্প কাজ করেছি। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। যেমনি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর মানুষের প্রত্যাশা ছিল, তখন রাস্তাঘাট ছিল না, টাকা পয়সা ছিল না, মাত্র 578 কোটি টাকার বাজেট হয়েছিল প্রথম, এখন 5 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা সেরকম শান্তিতে এখনো নাই। আসলে তরুণরাই পরিবর্তন আনে, তরুণরাই জাতি গঠন করে। তরুণরা তারুণ্য যখন ঝিমিয়ে পড়বে তখন সে দেশের কোনো সম্ভাবনা নাই। আপনি আজকে যাই বলেন না কেন, শেখ হাসিনা ভেবেছিলেন উনি 41 সাল পর্যন্ত নির্বিবাদে থাকবেন, আল্লাহ উনাকে অ্যালাউ করবেন কিনা, করতেন কিনা সেটাও ভাবেন নাই। এখানে বিরাট পরিবর্তন হয়েছে, যেখানে বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল বছরের পর বছর চেষ্টা করে মানুষের আস্থা অর্জন করতে পারে নাই। সেই ক্ষেত্রে ছাত্রদের প্রতি সাধারণ মানুষের আস্থা এসেছিল বলেই তারা বিজয়ী হয়েছে। আমার মনে হয় না যে অধৈর্য হওয়ার খুব একটা কারণ আছে। যদি দেশে যে অশান্তি চলছে, রাস্তাঘাটে লুট তরাজ, এটাকে একটু নিয়ন্ত্রণে আনা যায় তাহলে মানুষ খুশি হবে। এটা কোনো দোষের নয়, এটা করলেও ভালো, না করলেও ভালো। 17 আর 18 কিন্তু বাংলাদেশের সমস্যা না। বাংলাদেশের সমস্যা হলো কারচুপি, ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়া। শেখ হাসিনা একসময় এমন একটি অবস্থায় এসেছিলেন যে তিনি কান্নাকাটি করলেও 10% ভোটার ভোট কেন্দ্রে যায় নাই। যখন ভোটার ভোট কেন্দ্রে যাবে স্বতঃস্ফূর্তভাবে, তখন ভোটের ত্রুটি আপনা আপনি অর্ধেক চলে যাবে। এখানে মূল্যায়নের কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকার বলে আমাদের জানা ছিল না, 90-এর পরে আমরা জেনেছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাই ছিল অবৈধ অথবা ভুল, সেটা বহাল করেছে ভালো, মানুষের জন্য ভালো হবে। যে একেবারে জেকে বসার যে প্রবণতাটা সেটা কিছু অংশে হলেও কমবে। আসলে রাজনৈতিক লোকেরা যে কথা বলে তারা মাঠের থেকে এসে মাঠের কথা শুনে তারপরে বলে। এখানে বিএনপি কোনো ভুল বলেনি, অন্য রাজনৈতিক লোকেরা ভুল বলেনি। যারা মূলত রাষ্ট্র চালাচ্ছে এদের একজনেরও রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এবং তারা সৌভাগ্যের হোক আর দুর্ভাগ্যের হোক সারা পৃথিবীতে এনজিও বলে একটি অর্গানাইজেশন গড়ে উঠেছে, তাদের যথেষ্ট প্রভাবও আছে। আমাদের প্রধান উপদেষ্টা যিনি, উনি এনজিও করে বড় হয়েছেন, নোবেল পেয়েছেন। স্বাভাবিকভাবেই এর একটা প্রভাব থাকবেই, কিন্তু এত বেশি প্রভাব